নমস্কার, ওয়েলকাম টু শর্মিষ্ঠা অ্যান্ড বুকস। আমার এই বুক রিভিউ বুক রেকমেন্ডেশন চ্যানেলে তোমাদের মতো বই পোকাদের আমি স্বাগত জানাই। আজকে আমি করব একটা সিঙ্গেল বইয়ের রিভিউ। এই মাত্র ওই বইটা শেষ হয়েছে। এই মাত্র নয়, গতকাল শেষ হয়েছে এবং বইটা পড়ার রেশ আমার এখনও কাটেনি। আর আমি খুব চটজলদি ভিডিওটা করে ফেলতে চাই, কারণ অনেক কিছু বলার আছে আর আমি ভুলে যেতে পারি। আর তোমরা সবাই জানো, যারা আমার চ্যানেলে আগে থেকে আছো, যে আমি ক্লাসিক পড়তে কত ভালোবাসি। এটা বাংলা হোক কি ইংরেজি হোক, কারণ ক্লাসিক আমাদের অন্যভাবে সমৃদ্ধ করে। আর একটা ক্লাসিক বই একবার পড়লেই সেই বইটা সেখানেই শেষ হয়ে যায় না। বইয়ের মলাট বন্ধ করার পরও তার রেশ কিন্তু থেকে যায় অনেক দিন পর্যন্ত। সেই বইটা নিয়ে আমরা ভাবি, মনে মনে অনেক কিছু আবিষ্কার করি, সেই বইটার সম্বন্ধে, জীবন সম্বন্ধে অনেক কিছু উপলব্ধি করি এবং তাই জন্যই তাকে আমরা প্রকৃত রূপে ক্লাসিক বলতে পারি। আর এরকমই একটা কালজয়ী ক্লাসিক, যেটা নিয়ে খুব একটা কথা হয় না, যদিও সেই ক্লাসিকের লেখক স্বনামধন্য একজন মনীষী এবং তার লেখা আমি আগেও পড়েছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি এই লেখাটা পড়ে। কারণ যে ক্লাসিক লেখাগুলো নিয়ে তার বেশি চর্চা হয় বা বাংলা সাহিত্য নিয়ে যারা পড়ে তাদের সিলেবাসে পার, সেগুলোর থেকে এই বইটা বলতে গেলে অনেকটাই আলাদা। তাই ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, এই ধরনের বইয়ের সন্ধান চাও এবং বই পড়াকে সেলিব্রেট করতে চাও, বই পড়া নিয়ে আমার সাথে অঢেল আড্ডা মারতে চাও, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আর দেরি না করে চলো বইটার রিভিউতে চলে যাই। আজকে আমি কথা বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী বইটা নিয়ে। এই উপন্যাসটা আমি বইমেলার সময় কিনেছিলাম এবং যখন বুক হল করেছিলাম গত বছরে, তখন অনেকেই বলেছিল যে কালিন্দী পাঠক প্রতিক্রিয়া জানাতে, এবং বিভিন্ন কারণে বইটা আমার তখন ধরা হয়নি। আর অনেক দিন পরে গুছিয়ে একটা বাংলা ক্লাসিক পড়লাম, আর আমি এতটা স্যাটিসফাইড হয়েছি এবং এতটা মুগ্ধ হয়েছি লেখাটা পড়ে, যে তোমাদের সাথে শেয়ার না করে কিন্তু পারলাম না। কালিন্দী উপন্যাসটা কেন তারাশঙ্করের অন্যান্য উপন্যাসের থেকে আলাদা আমার মনে হয়েছে, সেটা একবার একটু সংক্ষেপে বলতে চাই। এর আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা, হাসুলি বাঁকের উপকথা, এই ধরনের লেখাগুলো আমি পড়েছি, যেগুলো অনেকটাই কিন্তু লেয়ার রয়েছে, মাল্টিপল লেয়ার রয়েছে। সেখানে সেটিংটাও অনেকটা বেশি বিস্তৃত, মানে যে জায়গায় উপন্যাসটা হচ্ছে তার রাজনৈতিক, ঐতিহাসিক এবং তার যে সামাজিক যে অবস্থাটা, সেটাকে অনেকটা বেশি করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইলাবোরেটলি ব্যাখ্যা করেছেন। এবং যেটা আমার মনে হচ্ছে সেই উপন্যাসগুলোর পরিপ্রেক্ষিতে খুবই ইম্পর্টেন্ট, কারণ যে চরিত্রগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে বিষয়টা নিয়ে কথা বলা হচ্ছে, সেটা বোঝার জন্য এই চরিত্রগুলো সম্বন্ধে জানাটা ভীষণ দরকার। যারা বিগিনার্স বা যে সমস্ত পাঠক নিজের অবসরে একটু উপভোগ করার জন্য সাহিত্য পড়েন, তাদের পক্ষে কখনো কখনো এটা একটু কমপ্লিকেশন তৈরি করে, তাদের খেই হারিয়ে যায় পড়তে পড়তে। যেটা আমি যখন বিগিনার নিজে ছিলাম, আমারও অসুবিধা হতো, যে অনেকটা বেশি পড়তে পারতাম না। গণদেবতা খুব বড় বই নয়, কিন্তু পড়তে আমার অনেকটাই সময় লেগেছে। এবং তার মানে এই না যে বইটা আমি উপভোগ করিনি, কারণ এই ধরনের বইয়ে নিজেকে ইনভেস্ট করাটা খুব দরকার এবং খুব তাড়াতাড়ি বইটা শেষ করা যায় না। অনেক দিন ধরে বইটা পড়তে হয়। হাসুলি বাঁকের উপকথাও সেম। তাই এই ক্লাসিকগুলো পড়তে গেলে পড়ার সাথে সাথে স্টাডি ব্যাপারটাও চলে আসে। মানে রিডিং আর স্টাডিং এই দুটো তো আলাদা জিনিস। একটা হচ্ছে অনুশীলন করে পড়া, আর একটা হচ্ছে পড়া, মানে প্যাসিভ ভাবে পড়া। তো আমার মনে হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলো একটুখানি স্টাডি করে পড়ার দরকার হয়। সেই মানে ডিফিকাল্টি লেভেলটা এটার ক্ষেত্রে অনেকটা কম। আসল যে প্লট, সেই প্লটে আমরা খুব তাড়াতাড়ি ঢুকে যাই। এবং এইখানে যেটা সবচেয়ে ভালো ব্যাপার হলো, খুব সংক্ষিপ্ত একটা বই, মেদহীন একটা প্লট, যার মধ্যে খুব বেশি বর্ণনা, ডেসক্রিপশন যেটাকে আমরা বলি, সেই ব্যাপারটা একদমই নেই। তাই আমার মনে হয় গল্পে এনগেজমেন্টটা পাঠকের অনেক বেশি হবে। এবং তার মানে এই না যে গণদেবতা বা হাসুলি বাঁকের উপকথা এনগেজমেন্ট হয় না, কিন্তু তার জন্য যে পাঠক হিসেবে যে একাগ্রতার প্রয়োজন হয় বা যে অনুশীলন করার মতো একটা ফিলিং হয়, সেই ব্যাপারটা এখানে অনেকটাই কম হবে, সেই কমপ্লিকেশনটা। তাই যারা ক্লাসিক সচরাচর পড়েন না, যারা কন্টেম্পোরারি পড়তে ভালোবাসে, তাদেরও কিন্তু আমার মনে হয় এই বইটা খুব ভালো লাগে। নেক্সট আমি যেটা বলবো, এই বইটা প্রচ্ছদ, অপূর্ব একটা প্রচ্ছদ। আমি মাঝে মধ্যে
বইকে কিন্তু কভার দিয়ে জাজ করে ফেলি এবং সেক্ষেত্রে কখনো কখনো পাঠক হিসেবে আমরা ঠকি এবং আমরা কম বেশি সবাই এই কাজটা করেছি। তো বইটার প্রথম আমাকে আকর্ষণ করে কিন্তু এই কভারটা, কারণ কালিন্দী সম্পর্কে আমি বিশেষ কিছু আগে শুনিনি কোনো পাঠকের থেকে। প্রথমেই আমি সুন্দর কভারটা দেখে আকৃষ্ট হই এবং নভেলটা শেষ করার পরে আমি বলতে পারি যে যারাই নভেলটা পড়বে তারা পড়ার পরে এই প্রচ্ছদটাকে আরো বেশি অ্যাপ্রিসিয়েট করবে, কারণ এটা ভীষণ সিম্বলিক। এর মধ্যে যে হাতগুলো রয়েছে, যে মূর্তিটা রয়েছে একজন আদিবাসী রমণী, যে ফুল রয়েছে, সবকিছু ভীষণ সিম্বলিক এবং উপন্যাসের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, উপন্যাসের থিমের সঙ্গে জড়িত, যেটা সবসময় কিন্তু হয় না। দেখতে সুন্দর প্রচ্ছদ কিন্তু আনরিলেটেড প্রচ্ছদ হয়, যেটা গল্পের সাথে কোনো সম্পর্ক নেই। এক্ষেত্রে সেটা হয়নি। মূল প্লট নিয়ে বলি। মূল প্লট হচ্ছে খুব সিম্পল, একটা চর, কালিন্দী নাম, কালিন্দী বা ব্রাহ্মণী নদীকে নিয়ে, এবং তাল মানে যমরাজ, তার বোন হিসেবে কালিন্দীকে বলা হতো। এবং কেন বলা হতো? কারণ কালিন্দী নদী যখন বন্যা আসে তখন ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং যমরাজের মতোই সে কিন্তু অনেক ক্ষতি করে, অনেক প্রাণহানি হয়, অনেক ফসল নষ্ট হয়, তাই তাকে যমের বোন বলা হয় বা কালিন্দী বলা হয়। এই কালিন্দী নদীর একটা চরকে ঘিরে গড়ে উঠেছে উপন্যাসটা। জমিদারি ব্যবস্থা যখন ইংরেজরা ভারতে রয়েছে এবং জমিদারি ব্যবস্থা রয়েছে, এই জমিদারি বন্দোবস্ত চলছে, সরকারি খাজনা চলছে, এই যে সময়টা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, এই সময়টাতে মেনলি ফোকাস করা হয়েছে এই উপন্যাসে। এখানে দুটো জমিদার পরিবার, রায় এবং চক্রবর্তী, এদের মধ্যে রেষারেষি আছে এবং প্রত্যেকেই এই যে চরটা সেটা হস্তগত করতে চায়। এরপর আস্তে আস্তে আমরা ব্যাক স্টোরিতে যাই, যেখানে গিয়ে আমরা জানতে পারি যে এই যে রায় বা চক্রবর্তী, এদের নিজস্ব কিছু ইতিহাস রয়েছে, এদের পারিবারিক সম্পর্ক রয়েছে এবং সেটা আস্তে আস্তে রিভিল হয় এবং আমরা জানতে পারি যে তাদের যে এই দ্বন্দ্বটা, তার পেছনের উৎস কি। এর পরে যত নভেলটা এগোতে থাকে আমরা শুধু জমিদারের সাথে যে প্রজা, তার যে ডাইনামিকেই সীমাবদ্ধ থাকি না, এখানে চলে আসে ইন্ডাস্ট্রিয়ালিজম, শিল্প এবং কারখানা, কলকারখানার মালিক। এবং আমরা দেখতে পাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের থিমটা, যেটা আমরা রোম্যান্টিক যুগে ব্রিটিশ লেখকদের মধ্যেও কিন্তু এই থিমটা দেখেছি রিকারিং একটা থিম হিসেবে। ব্রিটিশ সাহিত্যিকরা যারা এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের একেবারে এগেনস্টে ছিলেন এবং তারা জানতেন যে এই কলকারখানা হওয়া মানুষের মধ্যে হয়তো আপাতভাবে অনেক উন্নতি করছে সমাজ জীবনে এবং জনজীবনে, কিন্তু তার মধ্যে থেকে মানুষের মধ্যেকার অনুভূতি, ইমোশন বা আমাদের যে শ্রেণী বৈষম্য, সেটাকেও অনেকটা বেশি বাড়িয়ে দিচ্ছে এবং পুঁজিবাদী যে অর্থনীতি ব্যবস্থাটার একটা ভয়ঙ্কর উৎপত্তি হচ্ছে। শুধু একটা রাজাকে ভয় করে চলতে হতো, এখন আমাদেরকে সমস্ত বৈফল পুঁজিবাদীদের ভয় করে চলতে হবে। এই যে আইডিয়াটা, এটা কিন্তু কবিরা সবসময় চেষ্টা করেছেন, তখনকার দিনে কবি সাহিত্যিকরা ইংল্যান্ডেও মানুষকে সেটা নিয়ে সচেতন করতে এবং সেটা ক্রিটিসিজম করেছে। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই উপন্যাসটাও কিন্তু ভীষণ প্রত্যক্ষভাবে সরাসরি এই যে একটা কারখানা তৈরি করে মানুষকে কৃষি ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়া, এবং শুধু সরিয়ে দেওয়াই নয়, তাদেরকে রীতিমতো ঠকানো, তাদের জমি জমা কেড়ে নেওয়া এবং তাদেরকে যেভাবে বঞ্চিত করা, এই গোটা ঘটনাটাকে প্রতিবাদ করেছেন এই উপন্যাসের মধ্যে দিয়ে। কিন্তু সবচেয়ে সৌন্দর্য হলো লেখাটা, যখন আমি প্রথমে পড়ছিলাম আমার কোথাও কি মনে হচ্ছিল যে হয়তো এখানে জমিদারদের প্রতি আমার যে বায়াস লেখক তৈরি করছেন, হয়তো এমনভাবে জমিদারদের দেখানো হচ্ছে এমন মানবিকভাবে যে তারা প্রজাদের রক্ষা করতে চান বা তারা প্রজাদের ভালো ভাবেন, কিন্তু যত গল্প এগোয় এই ভুল ধারণাটা আমার ভেঙে যায় এবং খুব স্পষ্ট হয়ে যায় যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসলে তাদের হয়ে কথা বলছেন। ভীষণ সুন্দরভাবে মার্কসিজম, যেটা মার্ক্সবাদ, যেখানে সাম্যবাদের কথা বলা হয় যে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে অর্থের সমান বন্টন হবে, এটাই সিম্পল জিনিস মার্ক্সবাদের, সেই ব্যাপারটার সাথে তিনি পাঠকদের ইন্ট্রোডিউস করাচ্ছেন। আর কি বোঝাচ্ছেন যে যেরকম মার্কস বলেছেন যে আমাদের সমাজ শুধুমাত্র কিন্তু দুটো ভাগে বিভক্ত, অত্যাচারী এবং অত্যাচারিত, অপ্রেসার আর অপ্রেসড। এই দুটো বিভাগ বিভিন্নভাবে বিভিন্ন রূপে দেখা দেয়, কখনো সে ধর্মের আকারে আসে, কখনো সে রাজনীতির আকারে আসে, কখনো জাতি হিসেবে, শ্রেণী হিসেবে, কিন্তু দিনের শেষে যেটা কোর যে আমরা বলি, সেই অভ্যন্তরে বিষয়টা কিন্তু কোর বিষয়টা কিন্তু এটাই থাকে যে দুটো দল
অত্যাচারী অত্যাচারিত এবং অত্যাচারী অত্যাচারিতকে শোষণ করে নিজের জায়গায় টিকে থাকে। তারা সংখ্যায় কম হলেও তারা অনেক পাওয়ারফুল হয়, এবং যারা অত্যাচারিত তারা আস্তে আস্তে নিজেরা অসহায় বোধ করতে করতে কণ্ঠাসা হতে হতে সব হারিয়ে ফেলে। এই অত্যাচারী রূপ জমিদারও হতে পারে, কারখানার মালিকও হতে পারে, এবং ইংরেজ সরকারও হতে পারে। এই যে পুরো বিষয়টাকে এতটা সিম্পল ভাবে দেখানো এবং সেটা এতটা সুন্দর একটা প্লটের বাঁধুনিতে দেখানো, সেটা একমাত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকই করতে পারেন। এবং যেটা সবচেয়ে বেশি আমার মনে হয় ভাবাবে মানুষকে, যে এই উপন্যাস যে বিষয়টা নিয়ে ডিল করে, যে সময়টা নিয়ে ডিল করে, সেই সময়টা আমরা অনেক দিন আগে পেরিয়েছি। ভারত আর কলোনিয়াল কান্ট্রি নেই, ভারত আর ইংরেজদের কলোনি নেই, ভারত একটা স্বাধীন দেশ, এবং রাজনৈতিক দিক থেকেও আর জমিদারি প্রথা নেই। তো সবকিছুর পাল্টে যাওয়া সত্ত্বেও যেহেতু উপন্যাস একটা ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলে, চির ধ্রুব সত্য নিয়ে কথা বলে, তাই এই যে বিষয়টা কখনো বদলায় না, যুগের পর যুগ আসে, কালের পর কাল আসে, কিন্তু অত্যাচারী এবং অত্যাচারিত যে সম্পর্কটা বা শোষণের যে রীতিটা, সেটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের কাছে প্রকট হয়ে আসে। তাই ক্লাসিক তখনই হয়ে ওঠে কোনো বই যখন সেই বইটা আজ থেকে 200, 300, 500, 1000 বছর পরেও রেলেভেন্ট থাকে। কেন রেলেভেন্ট থাকে? সে শুধু তার যুগের আয়নাই ধরে আনে না, সে একটা এমন পরিস্থিতির আয়না তুলে আনে যে সেটা আমাদের সচেতন করে ভবিষ্যৎ সম্বন্ধে, বর্তমান সম্বন্ধে। আর সালিন্দি আমার মনে হয় পারফেক্ট একটা এক্সাম্পল, যে আমরা এখনো একটা এমন পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে সবাই আটকে রয়েছি, এবং কে আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী এইটা বুঝতে আমাদেরও মাঝে মধ্যে অসুবিধা হয়। এবং আমাদের একতার যে পাওয়ারটা, আমরা যে সবাই সংঘবদ্ধভাবে একটা শ্রেণীর বিরুদ্ধে সোচ্চার হতে পারি, সেই ব্যাপারটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। এবং তালিন্দে যে বিদ্রোহের কথা বলে, সেটা মানবিকতার সাথে, সেটা এথিক্যাল একটা বিদ্রোহ, যেটাকে আমরা বলতে পারি যে সেটা মরালি সত্যির পথে থাকার একটা বিদ্রোহ। এবং সেখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার হলো সুনীতি এবং অহিন্দ। অহিন্দ আমার মনে হয় এই গল্পে আস্তে আস্তে হিরো হয়ে ওঠে, এবং তার বংশে তার যে দাদু ছিলেন ঠাকুরদা, তিনি সাঁওতাল বিপ্লবের সময় সাঁওতাল বিদ্রোহী সাঁওতালদের সাথে ছিলেন এবং তাদের নেতৃত্ব দিয়েছিলেন। তো এই বিষয়টার জন্য সাঁওতালরা অহিন্দ্রকে, তার নাতিকে কিন্তু একটা সংগ্রামের চোখে দেখে, এবং এই সংগ্রামটাই একটা মরাল ডিলেমা তৈরি করে অহিন্দ্রর মনে। ও আস্তে আস্তে রিয়েলাইজ করে পড়াশোনা করার সঙ্গে সঙ্গে এবং নিজেদের জমিদারি প্রথা দেখার সঙ্গে সঙ্গে, এই যে লড়াই, জমিদারের লড়াই, ইংরেজ সরকারের সাথে লড়াই, ফলের কারখানার মালিকের সাথে লড়াই, এই সব কিছু মধ্যে কিন্তু এই পাওয়ার ডাইনামিকটা কাজ করছে, যে যে ধনী, যে পাওয়ারফুল, সে সব সময় গরিবকে শোষণ করার চেষ্টা। এই ব্যাপারটা যখন উপলব্ধি সে করতে পারছে, সে কিন্তু নিজেকে আর জমিদার রূপে দেখতে পাচ্ছে না, সে কিন্তু একজন বিপ্লবী হয়ে উঠছে, একজন বিদ্রোহী হয়ে উঠছে, এবং সরকারের চোখে বিপজ্জনক হয়ে উঠছে। মানে প্রথম থেকেই যখন আমরা লেখাটা পড়ছি, তখন কিন্তু আমি কখনো ভাবিনি যে লেখাটা রাজনৈতিক সচেতনতার ক্ষেত্রে এতটা প্রত্যক্ষভাবে পাঠকদের আঘাত করতে চেষ্টা করবে। আর এটা তো গেল একদম পলিটিক্যাল আইডিওলজির কথা, কিন্তু প্লট যদি আমি বলি, ভীষণই এনগেজিং একটা প্লট। এত সুন্দর সুন্দর চরিত্র তৈরি করা হচ্ছে, এবং চরিত্ররা যে কাজগুলো করে, মানে কেউ কোনো রাগের মাথায় যদি কিছু করে, সেটার আমার মনে পাঠক হিসেবে জাস্টিফিকেশনটা একদম মানে সম্পূর্ণ হচ্ছে। আমার মনে হচ্ছে এই মানুষটা যদি বাস্তবে আমার সামনে থাকতো, বা এরকম ঘটনা আমার সঙ্গে কথা, আমি কিভাবে রিয়্যাক্ট করতাম, এভাবেই রিয়্যাক্ট। কারণ ইউনিভার্সাল যে ইমোশন, মানুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যে যুগেই থাকে, হিউম্যান ইমোশনটা কিন্তু খুব ইউনিভার্সাল, সবার জন্য। যে মানে যে জিনিসে একটা মানুষের কান্না পায়, যে জিনিসে একটা মানুষের আনন্দ হয়, সেটা পৃথিবীর সব মানুষেরই সেইভাবেই আনন্দ বা দুঃখ প্রকাশ হয়, কম কি বেশ, কিন্তু ওই ইমোশনাল জায়গাটাই কিন্তু মানুষ অন্যান্য জীবজন্তুদের থেকে আলাদা হয়ে যায়। এবার তার যে নেগেটিভ দিকটা রয়েছে, মানে ইমোশনের যে নেগেটিভ ইমোশন, হিংসা, লোভ, খুনোখুনি, এই যে সমস্ত রকমের যে নেগেটিভ ইমোশন, সেগুলোও কিন্তু মাথা চাড়া দিয়ে ওঠে যখন মানুষের স্বার্থহানি হয়। তো এই মানুষের ভালো দিক, খারাপ দিক, এই দুটো দিকই কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে এখানে। আর এই গল্পের শেষে একটা অদ্ভুত টুইস্ট আছে, যেটা খুব আনএক্সপেক্টেড। ক্লাসিকের ক্ষেত্রে আমরা খুব একটা প্লট টুইস্ট ভাবি না, মানে
প্লটে কিছু রিভিল হবে, এমন কিছু যেটা আমি খুব চমকে যাব, অবাক হয়ে যাব, সেই এক্সপেকটেশন নিয়ে কিন্তু আমরা ক্লাসিক পড়ি না। সেই এক্সপেকটেশন নিয়ে আমরা থ্রিলার পড়ি বা মিস্ট্রি পড়ি। কিন্তু এই কালিন্দী আমাকে অবাক এটাও করেছে যে যে প্লট টুইস্ট আছে, এবং হয়তো মানে একটা ক্লাসিকের ক্ষেত্রে প্লট টুইস্ট কথাটাও খুব খেলো লাগছে, কিন্তু আমি জানি না আর কোন ভাষায় আমি প্রকাশ করবো। সেটা যারা পড়বে বা যারা অলরেডি পড়েছে তারা জানে যে কতটা বেশি হ্যামার করে পাঠক। এবং তখনই আমি বলছি যে এই গোটা প্রচ্ছদ, গোটা বই, গোটা থিমটার সঙ্গে আরও বেশি কানেক্টেড, এবং এটা এত স্যাটিসফাইং ফিলিং না প্লট টুইস্ট জানতে পারাটা, সেটা ক্লাসিক পড়ে সবসময় আমরা উপলব্ধি করি না। কারণ ক্লাসিক আমরা পড়ি অনেক কিছু শিখতে, নিজেকে এলিভেট করতে, নিজেকে উন্নত করতে, নিজের পড়ার ক্ষমতাটা বাড়াতে। অনেক রকমের কারণ থাকে যেগুলো মোস্টলি ইন্টেলেকচুয়াল, এন্টারটেনমেন্ট বা উপভোগ করার মতো ব্যাপারটার দিক থেকে আমরা ক্লাসিকটা সবসময় দেখি না। কিন্তু আমার মানে একটা অপূর্ব টুইস্ট, যেটা আমার মনে মাইন্ড ব্লোয়িং একটা টুইস্ট, এবং যেটা আমার মতে এই লেখাটাকে আরো 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 অনেকটা বেশি এগিয়ে দিচ্ছে অন্যান্য বইয়ের কাছ থেকে। কারণ অনেক সময় এটা হয় যে ক্লাসিক শেষ হয় একটা খুব না পাওয়ার মধ্যে দিয়ে। যদি আমি বলি টমাস হার্ডির লেখা যদি কেউ পড়ে তারা জানবে যে ক্লাসিকটা খুব শেষ হয় খুব নিরাশার মধ্যে দিয়ে, এবং তার লেখাগুলো, তার নভেলগুলোর মধ্যে কোনো সমাধান হয়ে শেষ হয় না, বা খুব শেষে গিয়ে মানে কিছু রিভিল হলো বা শেষটা খুব যে মনে থাকবে বা খুব স্মরণীয় এরকম নয়। কিন্তু এর একটা খুব স্মরণীয় এন্ডিং আছে কালিন্দীর, যেটা ভীষণ স্যাটিসফাইং। তাই আমি বলবো যে না পড়লে এই বই সত্যি মিস। এবং বাঙালি হিসেবে বাংলা ক্লাসিক উপন্যাস পড়তে পারার মতো বড় প্রিভিলেজ রিডার হিসেবে আর কিচ্ছু নেই। প্লিজ প্লিজ পড়ো। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে একজন আন্তর্জাতিক স্তরের লেখক, এবং কেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নোবেল পায়নি আমি জানি না। ট্রান্সলেটেড ক্লাসিক আরও বেশি মানুষ পড়ুক, চর্চা করুক, এবং তাহলে বিশ্ব দরবারে বাংলা সাহিত্যের যে মূল্যটা মানুষ হয়তো রিয়েলাইজ করবে একদিন। কিন্তু আমরা অনেকটাই প্রিভিলেজ যে আমরা এটা অরিজিনাল ভাষায় পড়তে পারছি, বাংলাতে পড়তে পারছি, এবং এত ভালো লেখা পড়তে পারলে মনে হয় যে এই জন্যই আমি বই পড়তে ভালোবাসি, এই জন্যই আমি রিডার। আর এটা শুধু নিজে উপভোগ করে ছেড়ে দিলে আমি খুব কষ্ট পাবো। তাই জন্যই সবার সাথে শেয়ার করে নিতে চাই, আমার পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চাই যে তোমরা এই বইটা পড়ো। আর আমার এইগুলো মনে হয়েছে, যারা নিজেরা পড়েছে অলরেডি তারা আমাকে লিখে জানাতে পারো যে তোমাদের কি কি মনে হয়েছে এই লেখাটা পড়ে। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে এখানে যে চরিত্রগুলো তৈরি করা হয়েছে, সেটা হিমাঙ্গিনী হোক, রায় হোক, সেটা চক্রবর্তী হোক, প্রত্যেকের চরিত্র ভীষণ ইউনিক, প্রত্যেকের আলাদা আলাদা ভয়েস আছে, যেটা খুব ভালো লেখার ক্ষেত্রে আমরা দেখতে পাই। এবং প্রত্যেকেই নিজের জায়গা থেকে মানবিক হওয়ার চেষ্টা করেছে কখনো না কখনো, কিন্তু প্রত্যেকেই ফ্লড কিছু ক্ষেত্রে, কেউ ভীষণই ভালো, এবং সেই ভালোটাই তার দুর্বলতা সেটাও কিন্তু লেখক মানে প্রকাশ করতে বাদ দেননি। মানে সবটাই রয়েছে, ভীষণ ভীষণ হিউম্যান লেখাগুলো, ভীষণ আন্তরিক একটা লেখা। আর এরকম অনেক উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আছে যেগুলো খুব একটা চর্চার মধ্যে থাকে না, এবং এই যুগে ক্লাসিক নিয়ে কিন্তু কথা বলাটা খুবই কমে গেছে আমার যেটা মনে হয়। এবং আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারি যেখানে আমরা আবার বাংলা সাহিত্যের হিডেন জেমসগুলোকে নিয়ে কথা বলবো, যাতে তারা আর হিডেন না। তাই প্লিজ বইটা পড়ো আর তোমাদের মতামত আমাকে জানাও। আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই বুক রিভিউটা দেখে তোমাদের বইটার সম্বন্ধে ইন্টারেস্ট জন্মেছে, এবং বইটা তোমরা পড়বে, এবং পড়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার জন্য খুব 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 দরকার, আমাকে ভীষণ মোটিভেট করে ভিডিও বানাতে। অনেক কমপ্লিকেশনসের মধ্যেও তখন মনে হয় যে না, তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না। তাই প্লিজ সঙ্গে থাকো আর অনেক অনেক বই পড়ো। টাটা।